বইয়ের তাক ঝাড়তে ঝাড়তে একটা সাপ্তাহিক পত্রিকার লেখা দেখে চোখ আটকে গেল। লেখাটা হচ্ছে প্রিয়ম সেনগুপ্তের পদবী এলো কোথা থেকে। সেই লেখাটা থেকে আমি সংক্ষিপ্তভাবে একটু পড়ে শোনাচ্ছি। আমরা যারা সচেতন এবং শিক্ষিত বাঙালি নিজেদের বোদ্ধা বলে দাবি করে থাকি, স্থান কাল পাত্র নির্বিশেষে তাদের মধ্যে অদ্ভুত দুটো সাদৃশ্য দেখা যায়। বন্ধু প্রতিম এক কবির ভাষায় প্রথমটা যদি হয় বাঙালির নিজের ওপর রাগ নেই, যত রাগ পরিস্থিতির ওপর, তবে দ্বিতীয়টা হলো রাশিয়ার রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে গ্রীসের অর্থনৈতিক সংকটের হাল হাকিকত নখদর্পণে রাখলেও নিজেদের শিকড় সম্পর্কে বেমালুম অজ্ঞতা, নিজেদের ইতিহাস খোঁড়ায় তীব্র অনাসক্তি। আমরা অনেকেই জানি না যে আমরা যে পদবি বহন করে চলেছি সেটা কোথা থেকে এসেছে। ব্রাহ্মণ পদবী উৎস, গ্রামের প্রভাব। ব্রাহ্মণদের বেশিরভাগ পদবীর উৎপত্তি গ্রাম থেকে। যিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামের নাম নিজেদের নামের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত করে দিতেন। গ্রামের নামে দেওয়া পদবীগুলোই পরবর্তীকালে গাঙি পদবী হিসেবে পরিচিত হয়েছে। ব্রাহ্মণদের এই গাঙি পদবীগুলোর উৎস অনুসন্ধান করলে দেখা যাবে যে গ্রামগুলি থেকে এই পদবীর উৎপত্তি সেগুলোর 22টি বর্ধমান জেলায়, হুগলিতে 5টি, বীরভূমে 9টি, মুর্শিদাবাদে 9টি, বাঁকুড়ায় 4টি এবং মানভূম অঞ্চলে 1টি। সব থেকে বেশি সংখ্যক ব্রাহ্মণদের পদবীর উৎপত্তি বর্ধমান জেলা থেকে হওয়ায় ধরে নেওয়াই যেতে পারে বর্ধমান অর্থাৎ রাঢ় বঙ্গ থেকেই রাঢ়ী ব্রাহ্মণদের উৎপত্তি। পরে পূর্ব এবং পশ্চিমবঙ্গের নানা জেলায় এদের ছড়িয়ে পড়া। রাঢ়ী ব্রাহ্মণদের গাঙি পদবীগুলো যে গ্রাম থেকে এসেছে সেগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রামের নাম হলো মুখটি থেকে মুখোপাধ্যায়, বারো বন্দ্যোপাধ্যায়, ঘোষল ঘোষাল, চাট্টুতি চট্টোপাধ্যায়, পাকুড় পাকরাশি, কাঞ্জি কাঞ্জিলাল, পুতুন্ডা পতিতুন্ডা, গাঙ্গুর গঙ্গোপাধ্যায়। আর এদিকে বারেন্দ্র ব্রাহ্মণদের ক্ষেত্রে গাঙি পদবীর ব্যবহার প্রায় লোপ পেয়েছে বললেই চলে। টিকে রয়েছে সামান্য কয়েকটি। এদের নাম উল্লেখ করা যেতে পারে চম্পটি, গ্রাম চম্পাহাটি, শিহরি, গ্রাম শিউরি। এখানে জানানো দরকার মুখটি, বন্ধঘটি বা চাটুতির মতো পদবীগুলো শেষে উপাধ্যায় জুড়ে বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় বা চট্টোপাধ্যায় হয়ে দাঁড়ায়। আবার সংস্কৃত শব্দ উপাধ্যায় অনেকের মতেই যা সংস্কৃতজ্ঞ শিক্ষকদের উপাধি বিশেষ, বাংলাদেশের চলতি উচ্চারণে হয়ে দাঁড়ায় ওঝা। সেই থেকে আবার সমান্তরাল ভাবে জন্ম নেয় বাড়ুজ্জে, চাটুজ্জে বা মুকুজ্জের মতো উচ্চারণ ভেদ। তবে এখানে আলাদা করে বলতে হবে ভট্টাচার্য পদবীটির কথা। এর উৎস শব্দ ভট্ট। নিঃসন্দেহে ব্রাহ্মণ পদবী। বাণভট্টের মতো মধ্যযুগীয় নামের শেষাংশ বিচ্ছিন্ন হয়েই সম্ভবত ভট্ট পদবীর জন্ম। এই পদবীধারীদের সিংহভাগই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতেন। ফলে তাঁদের বাড়তি পরিচয় হিসেবে নামের শেষে যুক্ত আচার্য শব্দটি। পরে সেটাই একত্রে হয়ে দাঁড়ায় ভট্টাচার্য। তবে নামের শেষে এই আচার্য খেতাব প্রাপ্তি অবশ্যই মধ্যযুগের পরবর্তী সময়কালের ঘটনা। কারণ মধ্যযুগ পর্যন্ত ভট্টরা যে শুধুই ভট্ট ছিলেন তার প্রমাণ ভবদেব ভট্ট বা আর্যভট্টর মতো পরিচিত নাম। বারব গ্রামের নাম থেকে বারবী ও বন্দ্যোঘটি রূপান্তর। এরপর তার থেকেই জন্ম হয়েছে বন্দ্যোপাধ্যায় পদবীটি। তবে বেশ কিছু গাঙি পদবী এখনো অবিকৃতই রয়ে গিয়েছে, যেমন কুশারি, কুশক গ্রামের নাম থেকে সৃষ্ট পদবী কুশারি। পরবর্তীকালে এই পদবী কিভাবে ঠাকুর পদবীতে রূপান্তরিত হয় সে কাহিনী আজ সর্বজন বিদিত। একই রকম ভাবে অবিকৃত গাঙি পদবীর তালিকা দীর্ঘ করেছে পালধি, সিমলায় বা বাপুলির মতো পদবীগুলো। বারেন্দ্র ব্রাহ্মণদের মধ্যে অবিকৃত গাঙি পদবী হিসেবে আমরা পাই আতর্থী, বিশি বা ঝম্পটির মতো পদবীগুলো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও সমর্থন করেছেন এই গাঙি পদবীর তত্ত্বকে। তার মতে চাটুতি গ্রামের ব্রাহ্মণদের হিন্দি জি বা জিউ থেকে চাটুর জিয়া, চাটুর্জা বা চাটুজ্জে। 1760 সালের পর এর রূপ হয় চট্টোপাধ্যায়। একইভাবে মুখোপাধ্যায়, মুখটি বা মুখোরা গ্রামের নাম থেকে হয় মুখুজ্জে।
বন্ডৌড়ি থেকে বাঁড়ুজ্জে এবং গঙ্গাকুলিক থেকে গঙ্গোপাধ্যায়। এখানে একটু প্রসঙ্গ বহির্ভূত তথ্য দেওয়ার লোভ সামলানো দুষ্কর। পশ্চিমবঙ্গীয়দের সম্পর্কে পূর্ববঙ্গীয়দের তরফে যে ঘটি শব্দটি ব্যবহার করা হয়। পদবী নিয়ে নাড়াঘাটা করতে করতে লোকেশ্বর বসুর পর্যবেক্ষণ, বন্ধঘটি ব্রাহ্মণরা যখন পূর্ববঙ্গে যান তখন তারা নারায়ণশিলার সঙ্গেই নিয়ে গিয়েছিলেন তাদের পূজার্চনার ঘটগুলি। ঘটের জন্যই তারা ঘটি হিসেবে পরিচিত পান। তবে বারেন্দ্র হোক বা রাঢ়ী, কুলীন এবং অপেক্ষাকৃত কম কুলীনের শ্রেণী বিভাজন কিন্তু সব শ্রেণীর ব্রাহ্মণদের মধ্যেই রয়েছে। কৌলিন্য প্রথার মাধ্যমে কয়েক শ্রেণীর ব্রাহ্মণকে কুলীন হিসেবে মর্যাদা দেন বল্লাল সেন। নলিনীকান্ত ভট্টশালীর মত অনুযায়ী কৌলিন্য প্রথা প্রবর্তনের আগে একটি দান সভার আয়োজন করেন বল্লাল সেন। আমন্ত্রণ জানান সারা রাজ্যের ব্রাহ্মণদের। ভালো দান সামগ্রী পাওয়ার লোভে সকাল সকাল ভিড় জমিয়েছিলেন যারা, তাদের বল্লাল সেন ফেলেন ভঙ্গ, বংশজ বা শস্ত্রীয় শ্রেণীতে। আর যারা দেরিতে দান সভায় আসেন তাদের অপেক্ষাকৃত নির্লোভ ধরে নিয়ে দেওয়া হয় কুলীনের তকমা। কায়স্থ পদবীর অপিঠে কায়স্থদের প্রচলিত পদবীগুলোর মধ্যে ঘোষ, বসু, মিত্র বা দত্তর মতো পদবীগুলো কোনো না কোনো প্রাচীন বা মধ্যযুগীয় নামের শেষাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নিয়েছে। নামগুলো সম্ভবত অশ্বঘোষ, দেববসু, বিশ্বামিত্র বা দেবদত্ত ধরনের মতো কিছু ছিল। নামগুলি এমন কিছু বিরল নয়, ইতিহাসের পাতা উল্টালেই ভুরি ভুরি নিদর্শন মেলে এই ধরনের নামের। আবার যুগ্ম পদবী মাত্রেই আধুনিককালের গর্ভ থেকে জন্ম নিয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যুগ্ম পদবীর শেষাংশ কোনো না কোনো উপাধি। গুহরায়, বণিক চৌধুরী বা রায়চৌধুরীর মতো পদবীগুলো দেখলেই বোঝা যায়। পদবী বিশেষজ্ঞ গবেষক লোকেশ্বর বসুর মতে বিশ্বাস পদবীটি হিন্দু রাজা বা সামন্তদের দেওয়া উপাধি। প্রবীণ বাংলার রাজা বা ভূস্বামীদের গুপ্ত হত্যার ভয় নেহাত কম ছিল না। সদুপায়ে বা অসদুপায়ে অর্জিত ধনসম্পদ এবং অজস্র গোপন নথি দলিল যাতে মৃত্যুর পর বেহাত না হয়ে যায় সে কারণে প্রায়শই বিশ্বস্ত কোনো ব্যক্তির হাতে জমা রাখতেন তাঁরা। বিশ্বস্ত ওই ব্যক্তির পরিবার বংশানুক্রমিকভাবে রক্ষা করত গোপন নথি, তথ্য, সম্পদ ইত্যাদি। বিশ্বস্ত তাই বিশ্বাস। বেশ কিছু বিশ্বাস বংশের কাছ থেকে পাওয়া গিয়েছে নানা রাজবংশের প্রাচীন নথি। ফলে এই অনুমান সঙ্গত বলেই মনে করার যথেষ্ট যুক্তি রয়েছে বলে মনে করেন বহু গবেষক। এক অক্ষরের পদবীগুলো যেমন দে, সা, দাঁ, তা বা সি এগুলো সবই কোনো না কোনো প্রাচীন পদবী থেকে বর্ণক্ষয় হতে হতে বর্তমান রূপ পেয়েছে। উদাহরণ হিসেবে টানা যাক দাঁকে। ইংরেজিতে সানুনাসিক পরিবর্তন দামকে আমাদের সামনে হাজির করেছে দাঁ হিসেবে। অবশ্য স্বাতন্ত্র্য বজায় রেখেই আলাদা করে দাম পদবীটির দেখা মেলে এখনো। একই সঙ্গে এই এক অক্ষরের পদবীগুলোর মধ্যে বেশ কয়েকটি আবার প্রাচীন গ্রাম্য সমাজের অবক্ষয়ের চিত্রটাও তুলে ধরে। গ্রাম্য সমাজের শিরোমণিরা প্রধানত অবস্থাপন্ন কায়স্থ এবং কুলীন ব্রাহ্মণরা অপেক্ষাকৃত নিচু স্তরের মানুষের নাম পদবীকে তাচ্ছিল্যবশত হামেশাই বিকৃতভাবে উচ্চারণ করতেন। এই অবজ্ঞার গর্ভ থেকে জন্ম নেওয়া পদবী এক দু প্রজন্ম বহন করার পরই পাকাপাকিভাবে বর্ণ বিলুপ্ত ঘটা এক অক্ষরের পদবী বহন করতে থাকেন তৎকালীন অন্তঃজোড়া। অফবিট পদবী, লঘু বা মজাদার পদবী নিয়ে হাসাহাসি বা টিপ্পনী কাটার একটা প্রবণতা কম বেশি আমাদের সকলের মধ্যেই রয়েছে। সাধারণভাবে ধরে নেওয়া হয় সামাজিকভাবে একটু নিচু শ্রেণীতে যারা অবস্থান করেন তারাই এইসব বেখাপ্পা পদবীর মালিক। এই ধারণার অবশ্যটা প্রচ্ছন্ন ঐতিহাসিক ব্যাখ্যাও পাওয়া যায়। সংখ্যালঘু আপাত অদ্ভুত যে পদবীগুলো সেগুলো বেশিরভাগই উৎপত্তি হয়েছে অসংস্কৃত বা অনার্য শব্দ থেকে। অনার্য এবং অসংস্কৃত ভাষাভাষীদের প্রতি আর্যদের অবজ্ঞা বা বিদ্বেষ তো সর্বজনবিদিত। তাই বংশ পরম্পরায় উদ্ভট পদবী মাত্রেই আমরা নিচু জাত বলে ধরে নিই। কিন্তু অনেকেই জানেন না জাতপাতের তালিকায় একদম উপরের দিকে থাকা বহু শ্রেণীরই নানা রকমের মজাদার পদবী হতে পারে।
বঙ্কিমচন্দ্র তাঁর মুচিরাম গুড়ের জীবনচরিতে অমর করে রেখেছেন গুড় পদবীটাকে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা এই গুড় পদবীটি ব্রাহ্মণদেরই একটা আদি পদবী। আবার অনেক গবেষকই মনে করেন গড়াই পদবীটির উৎসও এই গুড় পদবীটি থেকে। অবশ্যই অনুমানিক অবাস্তব মনে করারও কোনো কারণ নেই। গুড় আর গড়াইয়ের মধ্যে যথেষ্ট ধ্বনিগত সাদৃশ্য তো রয়েইছে, এখানেই শেষ নয়। ব্রাহ্মণদের আদি পদবী নিয়ে যদি একটু মাথা ঘামানো যায় তাহলে দেখা যাবে এই আদি ব্রাহ্মণ পদবীর তালিকায় রয়েছে গুড়, হর, মোহান্তি, কুলভী ইত্যাদি। উপেন্দ্র কিশোর প্রণীত গুপি গায়েন বাঘা বায়েন পড়ার সময় আমরা অনেকেই ভেবেছি গুপির গান ও বাঘার বাজনার ব্যাপারটাকে হাইলাইট করার জন্যই হয়তো গায়েন আর বায়েন শব্দ দুটোকে পদবী হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু অবাক লাগলেও সত্যি কয়েক শতাব্দী আগেও কিন্তু গায়েন ও বায়েনদের দেখা মিলত। সমাজে বেশ বর্ধিষ্ণু ও শিক্ষিত পরিবার হিসেবেই তাদের খ্যাতি ছিল। তবে যারা এই ধরনের অফবিট পদবীর মালিক তাদের অনেকের মধ্যেই একটা চাপা কমপ্লেক্স কাজ করে। ধরুন হাতি পদবী যাঁর, শৈশবে স্কুলে, যৌবনে কলেজে, পরবর্তীকালে কর্মক্ষেত্রে এবং আজীবন বন্ধুমহলে কি নিদারুণ টিটকিরি না হজম করতে হতো তাকে। এদের মধ্যে অনেকেই এপিডেভিট করে পদবী বদলে নেন। আবার টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমির উত্তরাধিকার এবং এই ধরনের নানা রকম বৈষয়িক লেনদেনে জটিলতা এড়ানোর জন্য আবার অনেকে গায়ে মাখেন না। একটু তলিয়ে দেখতে গেলে উদ্ভট বা নিচু শ্রেণীর পদবী বর্জন করে কেউ যখন পরিচিত বা প্রচলিত পদবী বেছে নেন তখন এটা নিজের ভেতরে হলেও মেনে নিতেই হয়, আড়ালে বা প্রচ্ছন্নে হলেও কোথাও না কোথাও একটা না একটা সামাজিক র্যাগিং চলছেই। এর দায় কিন্তু বর্তায় আমাদের মতো বহুল প্রচলিত পদবীবাহীদের ওপরই। পাশাপাশি এর জন্য দায়ী ভাষা সম্পর্কেও আমাদের অজ্ঞতা। যেমন কারো হাতি পদবী শুনলে তার সঙ্গে মোটা সোটা জন্তুটির তুলনা টেনে আমাদের মধ্যে অনেকেই বেশ একটা বিকৃত আনন্দ পান। আবার অনেকেই জানেন না দাস শব্দের আদি অর্থ জেলে বা ধীবর। বৈদ্য পদবী হওয়ার সুবাদে দাস সমাজের বেশ উঁচু আসনেই প্রতিষ্ঠিত। তাহলে হাতি পদবী যদি কোনো জন্তুর প্রতিভু হয়ে আমাদের হাসির খোরাক হতে পারে, তাহলে দাসী বা ধীবর শ্রেণীর প্রতিনিধি হয়ে সামাজিক তাচ্ছিল্যের শিকার হবেন না কেন? উত্তর নেই আমাদের কারো কাছে। তাই স্রেফ অজ্ঞতার সুযোগে হেনস্থার হাত থেকে রেহাই পেয়ে গেছে দাস পদবীটি। আসলে বিরল পদাধিকারীদের উপরে একটা আমূল অবিশ্বাস আর তাচ্ছিল্য আমাদের অবচেতনে গেঁথে রয়েছে। সাধারণভাবে আমরা ধরেই নিই আমাদের পদবী আমাদের জাত বা পেশার পরিচয়বাহী, কৌলিন্যবাহী। তাই অপরিচিত বা স্বল্প প্রচলিত পদবী মাত্রই আমরা ধরে নিই যে বিকট পদবীর মালিকটি ভিন্ন মানসিকতা, রুচি এবং অসম সামাজিক স্ট্যাটাসের ধ্বজাধারী। আবার অদ্ভুত ধরনের পদবীর মধ্যে রয়েছে যেমন গুঁই, দেউপাত্র বা ডোম। পাশাপাশি কোনো পদবীকে অন্তর্য করে দেওয়ার পেছনে দায়ী কিন্তু উচ্চ বর্ণভুক্ত মানুষও। কিন্তু কিছু কিছু পদবীর দেখা তথাকথিত নিম্নবর্ণের মধ্যেও পাওয়া যায় বলে একটা সময় পর্যন্ত উচ্চবর্ণের অনেকেই নিজেদের নাম থেকে অন্তর্জাতের ছোঁয়া বাঁচানোর জন্য ওই ধরনের পদবীগুলো পরিত্যাগ করে একচেটিয়া উচ্চবর্ণের পদবী গ্রহণ করেছে। ফলে আভিজাত্য হারাতে হারাতে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে ওই পদবীগুলো। এমনকি বহু ক্ষেত্রে লঘু রচনা বা হাসির গল্পে কোনো হাস্যকর চরিত্রের অবতারণা করতে গিয়ে সাহিত্যিকরা প্রায়শই বেছে নিয়েছেন উদ্ভট পদবীটিকে। পদবী নিয়ে বাংলা সাহিত্যিকদের মধ্যে সব থেকে বেশি খেলেছেন পরশুরাম। কারফর্মা বা প্রত্যুণ্ডুর মতো পদবীগুলোকে লাগামসইভাবে ব্যবহার করে সেগুলোকে অমর করে দিয়ে গেছেন তিনি। তথাকথিতভাবে হাস্যকর পদবী বলে মান্যতা পেয়েছে যে পদবীগুলো, যেমন ঘোড়া, ঘর, চাকি, ঢাক, ভর, সেগুলোর আদি উৎস খুঁজে পাওয়াটা দুঃসাধ্য। এক্ষেত্রে অনুমানই ভরসা।
চাকি পদবীটি হয়তো এসেছে চক্রি থেকে, আবার ভর পদবীটির উৎস হয়তো মালবাহী নৌকায় পণ্য পরিবহনের কাজ করতেন যারা। এক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না অঞ্চলের নাম মাহাত্ম্য, কারণ প্রাচীন গৌড়ের একটি বর্ধিষ্ণু অঞ্চলের নাম ভর। আবার গাঁথাবিদ বা কবি থেকেই হয়তো সানুনাসিক পশ্চিমবঙ্গীয় উচ্চারণে জন্ম নিয়েছে গাঁতাইত পদবীটি। আবার গ্রন্থাইত অর্থাৎ গ্রন্থাগারিক থেকেও গাঁতাইতের উৎপত্তি বলে অনেকে মনে করেন। গাঁতাইতের কাছাকাছি প্রায় যমজ পদবী গুছাইত। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে রাজসভার অনুষ্ঠান, পুজো পার্বণে যা কিনা প্রায়শই লেগে থাকতো, সাজ সরঞ্জাম গোছগাছের দায়িত্ব নিতেন যিনি, তাকে বলা হতো গুচ্ছবিদ। সেখান থেকে হয়তো গুছাইতের আবির্ভাব। বিশেষ কোনো ক্ষেত্রে দক্ষতা বা গুণ প্রকাশকারী হোমরা চোমরা শ্রেণীর কোনো গুণমুগ্ধ কর্তৃক প্রদত্ত উপাধি গুণী থেকে গুণের সৃষ্টি। তবে এসবই অনুমান সাপেক্ষ। তবে অনুমানের দৌড় শেষ হয় যখন আমাদের সামনে আসে বাহুল্য, অঙ্কুর, পর্বত, অর্ণব বা করঞ্জায়ের মতো পদবী। উচ্চারণ বিকৃতির তত্ত্ব এক্ষেত্রে খাটবে না, কারণ শব্দের বিকৃতি সাধারণত হয় উচ্চারণ ক্লেশ লাঘবের জন্য। সদ্য উল্লিখিত পদবী চারটির উচ্চারণে কিন্তু যথেষ্ট শ্রমসাধ্য। আবার বিশেষ কোনো ঘটনা থেকেও কোনো কোনো ব্যক্তির উপাধির জন্ম নিয়েছে। ঘটনাগুলো জানা না থাকলে কোনো অনুমানের ভর করেই সেগুলোর সমাধান মেলে না। যেমন আশানন্দ ঢেঁকির ঢেঁকি পদবীর ইতিহাস। নানা নথিপত্র ঘেঁটে যেটুকু জানা যায়, অমিত বাহুবলের জন্য ডাক সাইটে পালোয়ান হিসেবে বিখ্যাত ছিলেন আশানন্দ। তার আদি পদবী ছিল মুখটি অর্থাৎ মুখোপাধ্যায়। একবার একদল ডাকাতকে তিনি শায়েস্তা করেছিলেন ঢেঁকি দিয়ে ঠেঙিয়ে, ফলে লোক মুখে তাঁর পরিচয় হয়ে দাঁড়ালো আশানন্দ ঢেঁকি। কত রকমের অপ্রত্যাশিত এবং অভাবনীয় উপায়ে যে পদবীর জন্ম হতে পারে, এটা বোধহয় তাঁর সর্বোৎকৃষ্ট নিদর্শন। পরিচিত পদবী এবং তার উৎস। বাঙালিদের মধ্যে একটি বহুল প্রচলিত পদবী মণ্ডল। যেহেতু হিন্দু এবং মুসলমান উভয়ের মধ্যেই এই মণ্ডল উপস্থিত, তাই অনুমান করে নেওয়া যেতেই পারে যে মণ্ডল জাতিসূত্রে প্রাপ্ত পদবী নয়, কর্মসূত্রে বা কোনো কৃতিত্ব সূত্রে পাওয়া উপাধি বিশেষ। একদল গবেষক মনে করেন মান্ডলিক, চলিত বাংলায় মোড়ল অর্থাৎ গ্রাম প্রধান থেকেই এসেছে মণ্ডল পদবীটি। মেদিনীপুর এবং হাওড়ার বহু আদি বাসিন্দার মধ্যে অত্যন্ত পরিচিত পদবী মাইতি। প্রাচীন ভারতের বিদ্বান গুণী ব্যক্তির উপাধি ছিল মহত্তর। তার থেকে মধ্য ও পশ্চিম ভারতে সৃষ্টি হয়েছে মেহতা, আর পূর্ব ভারতে মোহান্তি। মোহান্তি আবার বঙ্গ এবং কলিঙ্গে অর্থাৎ ওড়িশায় এসে হয়ে গিয়েছে মাইতি। এইরকম একই শব্দ থেকে ভারতের দু প্রান্তে পৃথক পদবী তৈরি হওয়ার নজির আরও রয়েছে। নাহার শব্দের অর্থ ছোট খাল বা নদী। তার পাড়ে বসবাসকারীদের চিহ্নিত করা হতো নাহা হিসেবে। নাহার থেকেই আবার ভারতের অন্যত্র নেহেরু পদবীর জন্ম বলে মনে করেন অনেকেই। আবার অনেক গবেষকের মতে লাক্ষা ব্যবসায়ীদের লাহা পদবী থেকে উচ্চারণ বিকৃতির মাধ্যমে নাহা এবং রাহা পদবী দুটি এসেছে। আবার ঘড়ুই এবং ঘড়াই পদবীগুলো এসেছে ঘরামি বৃত্তি থেকে। এদের বেশিরভাগই পূর্বপুরুষ মেদিনীপুরের আদি বাসিন্দা। বহুল পরিচিত পদবীগুলোর মধ্যে দেব, ঘোষ, দত্ত, গুহ, দাস ইত্যাদি পদবীগুলো ব্রাহ্মণ কায়স্থ নির্বিশেষে অনেক শ্রেণীর মধ্যেই দেখা যায়। পাশাপাশি এই পদবীগুলোর দেখা মেলে কিছু তপশিলি জাতিভুক্ত শ্রেণীর মধ্যে। এদের মধ্যে সাদৃশ্য হলো এগুলির বেশিরভাগই এসেছে নামের বিচ্ছিন্ন অংশ থেকে। তবে এদের মধ্যে আলাদা করে বলতেই হয় দাস পদবীটির কথা। দাস কোনো জাতিবাচক পদবী নয়। বৈষ্ণব আন্দোলনের সময় অজস্র ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ দাস পদবী ধারণ করেছে। বৈষ্ণব কর্তাদের মধ্যে তো দাস উপাধি ভুরি ভুরি নজির রয়েছে। নিকট অতীতেও দেখা যায় চণ্ডীদাস নিজেকে বড়ু চণ্ডীদাস বলে পরিচয় দিচ্ছেন। ইতিহাস বলছে সেই যুগে
বটুক বা বড়ু শব্দ দুটো ব্রাহ্মণ বালকদের পরিচয়বাহী ছিল। সুতরাং এই কথা নিঃসন্দেহে বলাই যায়, অন্তত কিছু ক্ষেত্রে দাস ছিল কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবদের ট্যাগ বিশেষ। বৈষ্ণবদের মধ্যে যেহেতু কোনো জাতিভেদ ছিল না, কিন্তু ব্যাপারটাকে সোজা চোখে দেখতেন না অনেকেই। তাই কাব্যের পাঠক এবং সমালোচকদের চোখে যাতে নিজের ব্রাহ্মণত্ব কোনোভাবেই অক্ষুণ্ণ না হয় এবং উদারভাবেই তাঁর কাব্য সর্বস্তরে স্বীকৃত হয়, সেই জন্যেই নামের শেষে দাস লিখেও নামের শুরুতে বড়ু শব্দটি উল্লেখ করতেন তিনি। আবার হয়তো সমসাময়িক অন্য কোনো চণ্ডীদাসের হাত থেকে নিজের কাব্যসৃষ্টির স্বাতন্ত্র্য রক্ষা করতেও বড়ু শব্দর ব্যবহারের মাধ্যমে নিজেকে পৃথক করে থাকতে পারেন। বৈদ্য পদবীর সেকাল একাল। তবে বেশিরভাগ গবেষকই মনে করেন এই সর্বজনীন দাসদের সঙ্গে বৈদ্য শ্রেণীভুক্ত দাসদের কিছুটা ফারাক আছে। বিংশ শতাব্দীর শুরুর দিকেও অনেক বৈদ্যই অবশ্য দাসের বদলে দাস পদবী ব্যবহার করতেন। তবে সম্ভবত কায়স্থ বা তপশিলি দাসদের থেকে নিজেদের কুলীন এবং স্বতন্ত্র প্রমাণ করতেই দাসের বদলে দাস ব্যবহারের শুরু। সাধারণভাবে বৈদ্যদের মধ্যে দাস, সেন, দাশগুপ্ত, গুপ্ত, সেনগুপ্ত, করগুপ্ত এই পদবীগুলোই দেখা যায়। সংখ্যালঘু বৈদ্য পদবীগুলোর মধ্যে রয়েছে মল্লিক, বক্সী এবং মজুমদার। তবে কয়েক শতাব্দী আগেও কিন্তু এই বৈদ্যদের মধ্যেই দেখা মিলত কুণ্ডু, কর বা দত্তর মতো পদবীগুলো, যেগুলি ক্রমশ হারিয়ে গিয়েছে। পাশাপাশি কালের প্রকোপে বৈদ্যদের মধ্যে থেকে হারিয়ে যেতে বসেছে সেন শর্মা পদবীটি। শখানেক শতাধিক বছর আগেও দেখা মিলত সেন শর্মার। এখন সেই সেন শর্মাদের শতকরা ৯৯% সেনগুপ্ত বা সেনদের দলভারী করেছে। বৈদ্যদের উৎপত্তির ইতিহাস কিন্তু খুব একটা প্রাচীন নয়, কারণ মনু সংহিতাতে ব্রাহ্মণদের কথা থাকলেও বৈদ্যদের সম্পর্কে উল্লেখ তো দূরস্থ, ইঙ্গিত মাত্র নেই। কারণ আদতে বৈদ্যরা ছিলেন ব্রাহ্মণ শ্রেণীভুক্তই। নথিপত্র ঘেঁটে এদের সম্পর্কে যা জানা যায় তাতে অনুমান করা যায় এদের আত্মপ্রকাশ বল্লাল সেনের সময় থেকে। তবে এখানে বলে দেওয়া প্রয়োজন, কোনোভাবেই কিন্তু বল্লাল সেন বৈদ্য ছিলেন না। তিনি জাতিতে ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। যদিও বাঙালির ইতিহাসে বল্লাল সেনকে বৈদ্য হিসেবেই উল্লেখ করা হয়েছে, তবে পরবর্তীকালে নস্যাৎ হয়েছে সেই তত্ত্ব। বৈদ্যদের উৎপত্তি সম্পর্কে যে তত্ত্বটি মোটামুটিভাবে স্বীকৃতি লাভ করেছে সেটিও গাঙি সেই পদবীরই তত্ত্ব। গুপ্তিপাড়া বা সেনহাটি থেকে বৈদ্যদের গুপ্ত বা সেন পদবীর সৃষ্টি। এরা একসময় ব্রাহ্মণ শ্রেণীভুক্তই ছিলেন, তবে বেদ বেদান্ত চর্চার পাশাপাশি এরা করতেন আয়ুর্বেদ চর্চা। জন্মগত তুখোড় মেধার দৌলতে আয়ুর্বেদ চর্চার রীতিমতো সুনাম অর্জন করেছিলেন তারা। একটা সময় পর অতিরিক্ত উপার্জনের রাস্তা খুলতে চিকিৎসা পরিষেবা দেওয়ার বিনিময়ে রোগীদের কাছ থেকে পারিশ্রমিক নিতে শুরু করেন। অর্থের বিনিময়ে বিদ্যা বেচার অপরাধে ক্রমশ উচ্চ শ্রেণীর ব্রাহ্মণদের চোখে ব্রাত্য হতে শুরু করেন তারা। তাই ব্রাহ্মণদের মধ্যেও একটা অনীহা দেখা দিতে লাগলো ওদের নিজ শ্রেণীভুক্ত হিসেবে পরিচয় দেওয়ার ব্যাপারে। তখন প্রাথমিকভাবে চিকিৎসকের পেশায় জড়িত থাকায় তাদের পরিচিত হলো বৈদ্য ব্রাহ্মণ হিসেবে। পরে সেই পরিচয়ই হয়ে দাঁড়ায় শুধু বৈদ্য হিসেবে। এরপর বর্গী হামলার সময় প্রাণ ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বৈদ্যদের মধ্যে অনেকেই ক্রমশ পূর্ব বাংলার দিকে সরে যেতে শুরু করেন। ভিড় জমাতে থাকেন যশোর, খুলনা, কুমিল্লা, চট্টগ্রামের দিকে, যে কারণে এখনো সিংহভাগ বৈদ্যের দেশই পূর্ববঙ্গ। সোশ্যাল ডেজিগনেশন, ব্যক্তিগত পদবী। জাতিগত পদবী বাদ দিলে নতুন পদবী সৃষ্টির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হলো পেশা বা বৃত্তি। শুরুর দিকে পেশাগত উপাধি শুধু সোশ্যাল ডেজিগনেশন হিসেবেই কাজ করত, পরে সেগুলোই আস্তে আস্তে পদবী হয়ে দাঁড়ায়। যেমন রায়, চৌধুরী, সরকার, মজুমদার, হাজারি, হাজরা, ভূঁইয়া এবং সামন্ত। সাধারণভাবে সবগুলোই বৃত্তিসূত্রে অর্জিত পদবী। রাজশেখর বসুর মতে অতি পরিচিত পদবী চৌধুরী হলো চতুর্ধুরিয়ান।
শব্দের অপভ্রংশ। চতুর্ধীর ঋণ শব্দের অর্থ চতুর্সীমানার অন্তর্গত অঞ্চলে রাজার প্রতিভু। সেই কারণেই চৌধুরী একটি সর্বভারতীয় পদবী। আবার বিশিষ্ট গবেষক লোকেশ্বর বসু সম্পূর্ণ অন্য একটি সম্ভাবনার অবতারণা করেছেন। চৌথ অর্থাৎ কর বিশেষ আদায়কারী রাজপ্রতিভুদের বলা হতো চৌথহারি। ওই চৌথহারি থেকে চৌধুরীর জন্ম হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। মোগল আমল ও তার পরবর্তী সময় থেকে সরকারি চাকরি সূত্রে জন্ম নেয় বহু পদবী, যেমন তালুকদার, চাকলাদার, মহলানবিশ, তরফদার, বক্সি, মুন্সি, পত্রনবিশ। কয়েকটি উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট। তালুক অর্থাৎ শাসনাধীন এলাকার দেখাশোনা করতেন যে রাজকর্মচারী, তিনি ছিলেন তালুকদার। চিঠি চাপাটি, আবেদনপত্র, হুকুমনামা ইত্যাদি লেখা বা চিঠি পড়ে গুরুত্ব অনুযায়ী ঝাড়াই বাছাইয়ের কাজ যিনি করতেন তিনি হলেন পত্রনবিশ। পত্র বলতে অবশ্য সে সময় শুধু চিঠি বোঝাতো না, পুঁথি বা দলিলও বোঝাতো। সেনাবাহিনীতে কাজের সূত্রে প্রাপ্ত পদবী লস্কর, যার অপভ্রংশ নস্কর। মজমা বা মৌজার অধিকর্তা ছিলেন মজুমদার। দৈনিক হিসেব নিকেশ রাখার কাজ করতেন মহানবিশ। ফৌজের কাজে টাকা কড়ির হিসেব রাখতেন যিনি, তিনি হলেন বক্সি। এই বাক্সি থেকেই বক্সি পদবীর সৃষ্টি। মুন্সি এবং মুস্তাফি ছিলেন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত করণিক এবং বড়বাবু। শান্তিরক্ষার দায়িত্বে থাকতেন শিকদার। পোদ্দাররা ছিলেন সে যুগের ব্যাংকার বা মহাজন। বাঙালিদের মধ্যে ঘটক, পাঠক গোছের পদবীগুলো সবই তাঁদের বৃত্তির দিকে অঙ্গুলি নির্দেশ করে। এই ধারা অবশ্য ভারতের ইতিহাসে বিরল নয়। পার্সিদের মধ্যে যেমন দারুওয়ালা, চানাওয়ালা অথবা ইংরেজ আমলে জন্ম নেওয়া পদবী পেন্টার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর পদবীগুলো এই একই ট্রেন্ড ধরে এসেছে। ভারতবর্ষে ইংরেজ শাসনের বাড়বাড়ন্তের পর থেকে সম্ভবত সাহেবদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষির ফলেই বিদেশি হুজুরদের বিকৃত উচ্চারণে বসু হয়ে গিয়েছিল বাসু বা বোস, দত্ত হয়ে যান ডাট, মিত্র হন মিটার।